আজকের গল্প বকুল, রচনা প্রচ্ছেদ গুপ্ত। গল্পটা কোনখান থেকে শুরু করব? আগে থেকে, পরে থেকে, নাকি এখন থেকে? কোনটা হলে ঠিক হবে? যদি এখন থেকে বলি তাহলে শুরুটা একরকম হবে, যদি আগে বা পরে থেকে বলতে যাই তাহলে হবে অন্য রকম। অনেকে বলে গল্প যেখান থেকেই শুরু হোক না কেন একই থাকে। আমি মানি না। আমার মনে হয় গল্পের শুরু গল্প সম্পর্কে এক ধরনের ধারণা তৈরি করে। সেই ধারণা যেমন ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে। সবথেকে বিপদ ঘটে যখন ধারণা হয় বিভ্রান্তিকর, আসল গল্পকে সে গুলিয়ে দেয়। বিষয়টা কি একটু জটিল হয়ে যাচ্ছে? মনে হচ্ছে যাচ্ছে। একটা উদাহরণ দিলে খানিকটা সহজ হতে পারে। ধরা যাক, আগে থেকে আমার এই গল্প শুরু হলো। আমার স্বামীর নাম রঞ্জন। রোজ অফিসে বেরোনোর সময় সে আমাকে আদর করে, আমিও তাকে আদর করি। আমি ভাজাভুজি ভালোবাসি। রঞ্জন আমার জন্য চপ কাটলেট কিনে বাড়ি ফেরে। দুপুরবেলা খাওয়ার পর শেষ পাতে একটু দই পেলে রঞ্জন খুশি হয়। মিষ্টি দই নয়, সাদা দই। আগে কেনা হতো, খেত। কোনো দিন পেত না। এখন আমি নিজেই বাড়িতে দই বসাই, রঞ্জন খুশি মনে খায়। শেষ হওয়ার পরও বলে আর একটু হবে নাকি। আমি জানি ও চাইবে, তাই সব সময় একটু সরিয়ে রাখি। হেসে বলি না, হবে না, ফুরিয়ে গেছে, তারপর এনে দিই। রঞ্জন প্রায় আমার জন্য এটা ওটা কিনে আনে। কোনোদিন শাড়ি, কোনোদিন ব্যাগ, কোনোদিন ইমিটেশনের গয়না। জিনিস ভালো হয় না, কোয়ালিটি বাজে, দাম বেশি। রঞ্জন আহ্লাদে মুখ করে বলে সুন্দর হয়েছে না? আমি হেসে বলি হ্যাঁ সুন্দর হয়েছে। আমিও রঞ্জনের জন্য কেনাকাটা করি। স্ট্রাইপ শার্ট পরলে ওকে হ্যান্ডসাম লাগে, সরু স্ট্রাইপ। আমি ওর জন্য স্ট্রাইপ শার্ট কিনি, পরিয়ে দেখি। এখানেই শেষ নয়, আরও আছে। আমি কোথাও গেলে রঞ্জন বারবার ফোন করে, বকুল কোথায় তুমি? এই তো আসছি। অনেকক্ষণ থেকেই তো আসছি আসছি করছো, আসছো কই? ওরে বাবা, আর 1 ঘন্টার মধ্যে চলে যাব। 1 ঘন্টা বলো কি? সে তো অনেকক্ষণ। আমি এতক্ষণ একা থাকবো? কোনো দিন রঞ্জনও অফিস থেকে ফিরতে দেরি করে। আমি অস্থির হয়ে পড়ি। আজকাল রাস্তাঘাটে কত গোলমাল হয়। এই তো কদিন আগে মুম্বাইতে কি কাণ্ড হলো, কলকাতায় হবে না তার কি গ্যারান্টি? চিন্তা হয়। আমি রঞ্জনের জন্য ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকি। রঞ্জন রাত করে আসে। দরজা খোলার পর ঘরে ঢুকেই ঘেমো গায়ে আমাকে জাপটে ধরে। আমি ঠেলে সরিয়ে দিই। নাক মুখ কুচকে বলি, মা গো, যাও আগে বাথরুমে ঢোকো, বাথরুম থেকে এলেই হবে তো। আমি ডান হাত মুঠো করে কিল দেখিয়ে বলি মার হবে। গল্পের এই শুরু থেকে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমার আর রঞ্জনের জীবন সুখে ভালোবাসায় একেবারে মাখামাখি। ভবিষ্যতেও আমরা এই মাখামাখি জীবন কাটাবো, তাই তো? গল্পটা কিন্তু মোটেও তা নয়, একেবারেই অন্যরকম। বিয়ের দিন থেকেই রঞ্জনকে আমার একেবারে অসহ্য লাগতো। স্ত্রীর প্রতি তার এই গত প্রেম দেখলে আমার বমি পায়, আমার আগুন জ্বলে মাথায়। আরও কিছুদিন পর বুঝতে পারি তাকে আমি ঘৃণা করছি। গল্পের শুরু সেটা বুঝতে দেয়নি, সে বিভ্রান্ত করেছে। অনেকক্ষণ ধরে আমার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করছে। সেই ধারণা হলো আমি একজন ভালো মেয়ে, চমৎকার বউ। অথচ এই গল্পটাই যদি পরে থেকে শুরু হতো তাহলে ধারণাটাই হতো উল্টো। তখন শুরুটা হতো এরকম: রঞ্জন আজ দেরি করে অফিস থেকে ফিরবে। খানিক আগে সে আমাকে ফোন করেছিল। তার জন্য মোবাইলে অ্যাসাইন টোন আলাদা, রবীন্দ্রসঙ্গীত। সুখের বেদনা, সোহাগ যাতনা, বুঝিতে না পারি ভাষা, মায়ার খেলার গান। আমার ভালো লাগে না। রঞ্জনের আবার মায়ার খেলার গান খুব পছন্দের। সেই কারণেই গানটা রাখা। গানটা জোগাড় করে রিংটোনে লাগিয়ে রঞ্জনকে শোনালাম। রঞ্জন ভুরু কুচকে বলল, তুমি মায়ার খেলার গান রাখলে কেন? তোমার তো মায়ার খেলার গান পছন্দের নয়। আমি হেসে বললাম, তোমার ভালো লাগে তাই। রঞ্জনও হাসল, বলল, লাভ কি, আমি তো আর শুনতে পাবো না। তোমাকে বাইরে থেকে ফোন করব। বকুল, তুমি বরং এমন ব্যবস্থা করো যাতে গানটা ভিতরে বাজে, আমি ফোন করতে করতে শুনবো। আমার ভালো লাগবে। আমি গাঢ় গলায় বললাম, না, তোমার ভালো লাগাটা আমার কাছে থাকবে। তোমার ভালো লাগার থেকেও সেটা জরুরি। মোবাইলে মায়ার খেলা বাজলো। আমি তাড়াতাড়ি ফোন ধরলাম। রঞ্জন বলল, আজ আমার ফিরতে রাত হবে। বকুল, তুমি খেয়ে নিও। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল।
দেরি হবে? তাহলে কি রঞ্জন আর বাড়িতে ফিরবে না? বাড়িতে এসে খাবে না? মুহূর্ত খানিক চুপ করে থেকে নিচু গলায় বললাম, তুমি কি খেয়ে আসছো? না না, বাড়ি গিয়ে খাবো। বস চেন্নাই থেকে আসছে, এয়ারপোর্টে রিসিভ করতে যাব। ফ্লাইট যদি লেট হয় তাই বলছিলাম। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বললাম, ঠিক আছে। তোমার বুকের ভিতরের ওই চিনচিনে ব্যথাটা এখন কেমন আছে গো? রঞ্জন হেসে বলল, দূর, ওটা কিচ্ছু না, অম্বলের ব্যথা, কখন ভ্যানিশ হয়ে গেছে। তাও তুমি ডাক্তার ঘোষকে একটা ফোন করে নাও প্লিজ। ছাড়ো তো, ডাক্তার লাগবে না। এবার আমি রাগের ভান করলাম। তুমি যতক্ষণ না ডাক্তারবাবুকে ফোন করবে ততক্ষণ আমি 2 মিনিট অন্তর অন্তর তোমাকে ফোন করে যাব। তুমি যখন এয়ারপোর্টে তোমার বসকে রিসিভ করতে যাবে তখনও করব। আমার এই উদ্বেগে রঞ্জন খুশি হলো। সব স্বামী চায় তার শরীরের ছোটোখাটো সমস্যা নিয়ে বউ উদ্বেগ দেখাক। বিষয় যতই তুচ্ছ হোক, উদ্বেগ তত ভালো লাগবে। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে। আচ্ছা, বিপদে ফেললে তো ডাক্তারবাবুকে কি বলবো? আমি বললাম, কি আবার বলবে? বলবে আজ লাঞ্চের পর থেকে বুকে একটা পেন ফিল করছিলাম, কাল সকালে আপনাকে দেখাতে যাব। আপনি যদি মনে করেন একটা ইসিজি করাবো, নাও এখনই ফোন করো। আমি ঠিক কিন্তু 10 মিনিট পরে ডাক্তারবাবুকে ফোন করে দেখব তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো কি না। রঞ্জন হেসে বলল, ওরে বাবা রে, করছি রে বাবা, করছি। বিয়ে করে দেখছি বিরাট ঝামেলায় পড়লাম। বউয়ের জ্বালায় কাজকর্ম সব ডকে উঠল। ফোন ছেড়ে আমি সোফায় এলিয়ে পড়লাম। ঠিক 10 মিনিট পর আমি ডাক্তার ঘোষকে ফোন করব। জানতে চাইব রঞ্জন তাকে ফোন করেছে কিনা, বুকের ব্যথার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কি। তারপর আমি রাগ দেখাবো, বলবো, জানেন ডাক্তারবাবু, আমি কত করে বললাম তুমি আজ অফিসে যেও না, ডাক্তারবাবুকে দেখিয়ে এসো। না শুনে অফিস চলে গেল। আমার একটা কথা যদি শোনেও। ডাক্তারকে রঞ্জনের ফোনটা করাটা খুব জরুরি। এটা আমার পক্ষে মক্ষম একটা যুক্তি তৈরি করবে, অনেকটা অ্যালিবাইয়ের মতো। প্রমাণ হবে রঞ্জনের বুকে সকাল থেকেই সমস্যা চলছিল, রাতে তার হার্টফেল হঠাৎ হয়নি, সিমটমস ছিল। আসলে আমি রঞ্জনকে খুন করার জন্য যে বিষটা ব্যবহার করব সেটার কাজকর্ম বেশ মজার। জিনিসটার কাজ কারবার সব হাটে, রক্তের সঙ্গে মিশে শটান নিজের লক্ষ্যে পৌঁছায়। তারপর সেখানকার ধমনীগুলো এক এক করে আটকে দিতে থাকে। ডাক্তারি পরিভাষায় যাকে বলে ব্লক। রক্ত চলাচল বন্ধ হয়। ব্যাপারটা অনেকটা এই রকম। আমি যেখানে পৌঁছেছি সেখানে আর কারো আসার অধিকার নেই। হিংসুটে প্রেমিকার মতো। মজার না? দুপুরে রঞ্জনের বুকে হালকা ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে আমি খুন করার জন্য আজকের দিনটাকেই বেছে নিয়েছি। রঞ্জনের বুকের ব্যথা কিছুই নয়, নিছকই অম্বল। একটা জেলোসিল মুখে ফেলতেই ঠিক হয়ে গেল। কিন্তু ততক্ষণে আমার সিদ্ধান্ত হয়ে গেছে, ব্যথাটা কাজে লাগাবো। রাতে রঞ্জনের খাবারে বিষ মেশাবো। এই কারণেই দেরি করে ফিরবে বলায় চমকে উঠি। তবে বাড়িতে কি ও খাবে না? তাহলে বিষটা খাওয়াবো কী করে? জলে মিশিয়ে খাওয়াতে সমস্যা হবে। এই বিষে একটা হালকা গন্ধ আছে, ভ্যানিলা আইসক্রিমের মতো। সব থেকে সুবিধে পুডিং জাতীয় কিছুর সঙ্গে মিশিয়ে দিলে। গন্ধ আলাদা করা যায় না। আমি ঝুঁকি নেব না, রঞ্জনের জন্য পুডিংই করব। রান্নার মাসি চলে গেলে দুধ জাল দেব। এই বিষয়ের খবর অনেক কষ্টে জোগাড় করেছি, সংগ্রহ করেছি ঝামেলা করে। মারুষ মারাস পক্ষে জিনিস চমৎকার, পাকস্থলিতে প্রায় যায় না বললেই চলে, গেলেও দ্রুত রক্তে মেশে। ফলে পোস্টমর্টমে কিছুই পাওয়ার সম্ভাবনা খুব কম। রঞ্জনের এই কেসটার অবশ্য পোস্টমর্টম হওয়ার ব্যাপারই নেই। ডাক্তার ঘোষকে দিয়ে আমি ডেথ সার্টিফিকেট লিখিয়ে নেব। উনি তো জেনেই যাচ্ছেন রঞ্জনের হার্টে সমস্যা হয়েছে। হার্ট ফেল নিয়ে সমস্যা হওয়ার বা সন্দেহ করার কথাই নেই। খুনের পর ডাক্তার ম্যানেজ করাটা খুনির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তিনি যদি মৃত্যুটাকে স্বাভাবিক বলে মনে করেন, সবটা জলের মতো সরল হয়ে যায়। এই বিষের কারণে হার্টের কাজ পুরোপুরি থামতে মিনিট 7 সময় লাগে। শুনেছি শেষ দিকের সময়টা খুব কষ্টের। রঞ্জনের কষ্ট আমি চোখে দেখতে পারবো না। ওই সময়টা আমি থাকবো ছাদে। পাশের বাড়ির রজনী মল্লিক খাওয়া দাওয়ার পর অনেক রাত পর্যন্ত ছাদে পায়চারি করেন। বৃদ্ধ মানুষ, আমিও হাঁটবো আমাদের ছাদে। ভদ্রলোকের সঙ্গে টুকটাক কথা হবে। এটা হবে আমার দ্বিতীয় আলিবাই। রঞ্জনের মৃত্যুর সময় আমি তার ধারে কাছে ছিলাম না। ঘটনাটা বিশ্বাসযোগ্য করার জন্য গত 3 সপ্তাহ ধরে আমি মাঝে মধ্যেই রাতের দিকে ছাদে এসে রজনী মল্লিকের সঙ্গে কথা বলছি। আজ যখন বলবো তখন রঞ্জন নিচে মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে। পরিকল্পনা কেমন?
আচ্ছা, এবার গল্পটার সম্পর্কে কেমন ধারণা হচ্ছে? নিশ্চয়ই মনে হচ্ছে এটা একটা নিষ্ঠুর মেয়ের গল্প। মেয়েটির নাম বকুল। সে তার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে। তার কাছে ভালোবাসা নামক বস্তুটির কোনো মূল্য নেই। সেই কারণেই ভালোবাসা তার অসহ্য লাগে। ভালোবাসাকে সে ঘৃণা করে। সেই ঘৃণা এতটাই যে তাকে খুন পর্যন্ত করতে দ্বিধান্বিত করে না। না, এটাও ঠিক হলো না। আমি ভালোবাসার কাঙাল। সেই ছোটবেলা থেকেই ভালোবাসার জন্য ছটফট করেছি। আমার যখন 9 বছর বয়স, আমার মা আমাকে আর আমার বাবাকে ছেড়ে চলে যায়। যে লোকটার সঙ্গে যায় তাকে আমি খুব পছন্দ করতাম। জন্ম থেকেই তার বাড়িতে আসা যাওয়া দেখেছি। বাবার বন্ধু মানুষটা, একদিনের বেশি 2 দিন না এলে কান্নাকাটি জুড়তাম। সেই কান্নাকাটি শুনে মা মাঝে মধ্যেই রেগে যেত। আমাকে দুঘা দিয়ে বলতো, একটা বাইরের লোকের জন্য এত সোহাগ কিসের তোর? যখন শুনলাম মা সেই বাইরের লোকের সঙ্গেই চলে গেছে এবং চিঠি লিখে গেছে আর কখনোই ফিরবে না, তখন এতটাই হকচকিয়ে গিয়েছিলাম যে দুঃখ করতেও পারিনি। প্রথমে আমার বাবা আমাকে আঁকড়ে ধরল। 3 বছর পর বাবা আবার বিয়ে করলো। ঠিকই করলো। তখন বাবার আর কি বয়স এমন? বিয়ের স্বাদ পাওয়া পুরুষ মানুষ। ওই বয়সে বিয়ে না করলে নানা সমস্যা হয়। বাবা ঠিকই করেছিল। কি মনে হচ্ছে এই বস্তা পচা গল্প? সেই সৎমা, সেই সৎমায়ের অত্যাচার, খেতে না দেওয়া, কাপড় কাচানো, ঘর ঝাড় দেওয়া, না, একেবারেই নয়। আমার সৎমা মানুষটা ছিলেন অত্যন্ত ভালো, ভীষণ ভালো। যত ভালো হলে একটা মানুষকে ভালো বলা যায় তার থেকেও ভালো। ঢলঢলে চেহারার, এক মাথা চুল, চোখ দুটো মায়া কাড়া। একটা বেশ মজার বিষয় ছিল, আমার সৎমা ছিলেন একজন স্নান বিলাসিনী মহিলা। শীত গ্রীষ্ম সব ঋতুতেই অনেক আয়োজন করে স্নান করতেন। সময়ও নিতেন অনেক। গরমের সময় আগে কল খুলে জল ভরে রাখতেন বালতিতে। ছাদের ট্যাঙ্কের জল গরম, তাই ঠান্ডা করার ব্যবস্থা। শীতে আবার জল গরম করে নিতেন। প্রথম দিকে বাইরে থেকে কেটলি করে গরম করে জল এনে বাথরুমে ঢুকতেন। পরে বাবা একটা ইলেকট্রিক তার কিনে আনলেন। তারের একদিকে একটা রড ছিল। সেই রড বালতিতে ডুবিয়ে দিলে, সুইচ দিলে জল গরম হয়ে যেত। স্নান করার আগে আমার সৎমা বাথরুমের ভিতরেই জল গরম বসাতেন। রোজ তেল, সাবান, শ্যাম্পু মাখতেন। স্নান শেষে বাথরুম থেকে বেরোলে ফুরফুর গন্ধ বেরোতো। তবে এসব ছোট কথা। বড় কথা হলো উনি আমাকে খুব ভালোবাসতেন। তাছাড়া যে মা 9 বছরের মেয়েকে ছেড়ে পালায়, সে অসৎ ছাড়া কি? মায়ের থেকে অনেক অনেক বেশি। মহিলা আমাকে যেন সর্বক্ষণ হাতের তেলোর মধ্যে রাখতে চাইতেন। জড়িয়ে ধরে খাওয়াতেন, জাপটে ধরে আদর করতেন, নজরে নজরে রাখতেন। চাইতে না চাইতে আমি হাতের কাছে সব পেয়ে যেতাম। জামা, জুতো, খাবার, পড়ার বই, খেলার পুতুল, সব। উনি এমন সব কাণ্ড করতেন যা একজন 11 বছরের মেয়ের জন্য ছিল বাড়াবাড়ি। ওর শেষ বাড়াবাড়ির গল্পটা বলি। শেষ এই কারণে যে ঘটনাটার কিছুদিনের মধ্যেই উনি মারা যান। স্বাভাবিক মৃত্যু নয়, ইলেকট্রিক শক লেগে মৃত্যু। খবরের কাগজের ভাষায় যাকে বলে বিদ্যুৎস্পৃষ্ট। লোহার বালতির সঙ্গে কিভাবে যেন জল গরম করার তার জড়িয়ে গিয়েছিল। উনি শক খেয়ে বাথরুমের ভিতরেই ছিটকে পড়েন। সমস্যা হলো, যেহেতু স্নানে উনি অনেকটা সময় নিতেন, তার মৃত্যুর খবর বুঝতেই অনেকটা দেরি হয়ে যায়। সেই বিকেল আমার বাবা আবার সেদিন ব্যবসার কাজে সারাদিন কোর্টে আমি স্কুলে। বাথরুমের দরজা ভেঙে ডেড বডি বের করাটাও একটা সমস্যা ছিল। একেই ইলেকট্রিক কারেন্টের ব্যাপার, তারপরে মহিলার গায়ে কোনো জামা কাপড় ছিল না। যাই হোক, আসল কথায় আসি। সৎমা আমাকে নিয়ে কেমন বাড়াবাড়ি করতেন সেই কথাটা। রোজই মা স্কুলের টিফিন বক্সে একটা করে মিষ্টি দিতেন। কখনো সন্দেশ, কখনো দরবেশ, কখনো বড় জিলিপি। একদিন সৎমা আমাকে মিষ্টি দিতে ভুলে গেলেন। টিফিনের সময় দেখি স্কুলের গেটে দাঁড়িয়ে আছেন। আমি অবাক হয়ে তার কাছে গেলাম। ওর হাতে মিষ্টির কৌটো, চোখে জল। আমি বললাম, তুমি কাঁদছো কেন? উনি বললেন, তোমাকে মিষ্টি দিতে ভুলে গেছি যে, সেই দুঃখে কাঁদছি। আমি বললাম, এই তো দিয়ে গেলে, এবার কান্না থামাও। উনি চোখের জল মুছতে মুছতে বললেন, থামাতে পারছি না বাবা, তোমাকে যে মিষ্টিটা এসে দিয়ে যেতে পারলাম, এই আনন্দেই আমি চোখ মুছছি। এরপর থেকেই আমার কেমন যেন লাগতো। মহিলার কাছে এলে আমার ভালো লাগতো না। শরীরে অস্বস্তি অনুভব করতাম। দম বন্ধ হয়ে আসতো।
উনি আমাকে আদর করলে মনে হতো গলায় কেউ ফাঁস পরিয়ে দিচ্ছে। কিছুদিনের মধ্যে আমি বুঝতে পারলাম সুন্দর মানুষটাকে আমি ভয় পাচ্ছি। তাকে এড়িয়ে যেতে শুরু করলাম। ভালোবাসার জন্য উন্মুখ হয়ে গেছিলাম, কিন্তু ভালোবাসা সহ্য করতে পারছিলাম না। বিষয়টা কি অদ্ভুত না? না, খুব অদ্ভুত নয়। এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে, সে কথায় পরে আসব। যাই হোক, সৎ মায়ের মৃত্যুর পর আমি ভালোবাসার ফাঁস থেকে মুক্ত হলাম। ও, একটা ছোট্ট কথা বলতে ভুলে গেছি। সেই ভয়ঙ্কর ঘটনার দিন বাথরুম থেকে ডেড বডি সরানোর সময় পুলিশ আবিষ্কার করে জল গরম করবার ইলেকট্রিক তার একটা জায়গায় ছেঁড়া। ব্লেড দিয়ে ছিঁড়লে যেমনটা হয় অনেকটা সেরকম। পুলিশ নিশ্চিত হয় লোহার বালতির কানায় ঘষে পুরনো তার কেটে গেছে। সেখান থেকেই সরাসরি কারেন্ট জলে চলে এসেছে, বালতির জলে। বাবা মাথা নামিয়ে বলতে লাগলেন, উফ, আমি যদি জানতাম, উফ, আমি যদি জানতাম। পুলিশ অফিসার ভালো মানুষ, সহানুভূতির সঙ্গে বললেন, আগে থেকে যদি সব জানা যেত তাহলে তো আর অ্যাক্সিডেন্টগুলো ঘটতই না। দুঃখ করবেন না, যা হওয়া ছিল তাই হয়েছে। প্রথমে আমি একটু ঘাবড়েই ছিলাম। ব্লেডের কথাটা যদি ওঠে, না উঠতে হাঁপ ছেড়ে বাঁচলাম। যদিও তেমন চিন্তার কিছু ছিল না, কারণ জ্যামিতি বক্সে রাখা ব্লেডটা আমি স্কুলের ডাস্টবিনেই ফেলে এসেছি। ভগবান আমাকে যেমন অনেক কিছু দেননি, তেমনি আবার অনেক কিছু দিয়েছেনও। ছোট থেকেই আমি লেখাপড়া পছন্দ করি। নিজের ক্লাসের থেকেও বড়দের বই ঘাঁটি। অঙ্ক, বিজ্ঞান আমার প্রিয় বিষয়। ত্রিভুজের কোণ, বৃত্তের ব্যাসার্ধ নিয়ে পড়ে থাকতে আমার বেশ লাগে। আমার ভালো লাগে আলোর ছোটাছুটি, শব্দের প্রতিধ্বনি, ইলেকট্রিক কারেন্টের কেরামতি জানতে। লোহা আর জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ গেলে মানুষ মারতে পারে, তা আমি বই পড়েই জেনেছি। দুনিয়ার ভালো কথা সব বইতেই লেখা থাকে। ব্লেডের দুশ্চিন্তা কেটে গেলে আমি হালকা মনে সৎ মায়ের জন্য অনেকটা সময় ধরে কাঁদতে পারলাম। যাই হোক, একটা জরুরি কথা বলতে গিয়ে অনেক হাবিজাবি কথায় চলে গেছি। তাহলে একটা জিনিস প্রমাণিত হলো, গল্পের শুরু যাই বলুক, আমি ভালোবাসার স্নেহ, আদর, যত্ন পাইনি, এই ধারণাটা ঠিক না। এবার ধরা যাক গল্পটা শুরু হলো শেষ থেকে, তাহলে কেমন হবে? বেডরুমে দরজাটা ঠেলতেই রঞ্জনকে দেখতে পেলাম। সে খাটের উপর চিত হয়ে শুয়ে আছে। হাতের বইটা আধখোলা অবস্থায় খসে পড়েছে বুকের উপর, ঠিক যেন ঘুমোচ্ছে। আমি পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। এটা নতুন কিছু নয়, বই হাতে নিয়ে ঘুমিয়ে পড়া রঞ্জনের স্বভাব। বিয়ের পর থেকে দেখছি। কিন্তু আজ অন্য দিনগুলোর মতো নয়। আমি জানি আজ রঞ্জন ঘুমোচ্ছে না। আমি আলতো করে বইটা সরিয়ে নিলাম, নাকের তলায় ডান হাতের চেটোতে পেতে দিলাম। নিঃশ্বাস কি পড়ছে না পড়ছে না। মুখ তুলে দেয়াল ঘড়ির দিকে তাকালাম। খাবার পর ধরলে প্রায় 40 থেকে 42 মিনিট হয়ে গেছে। 20 কাজ করার পক্ষে অনেক সময়। আমি সোজা হয়ে দাঁড়ালাম। আমার পরপর সব ভাবা আছে, মাথা ঠান্ডা করে সেগুলো এখন করতে হবে। আমি সোজা হয়ে দাঁড়ালাম। আমার পরপর সব ভাবা আছে, মাথা ঠান্ডা করে সেগুলো এখন করতে হবে। সবার প্রথমে আমি যে বাটিতে রঞ্জনকে পুডিং খেতে দিয়েছিলাম সেটা ভালো করে ধোবো। শুধু বাটি নয়, পুডিং তৈরির কোনো প্রমাণই বাড়িতে থাকবে না। ইতিমধ্যে বিশির শিশি আমি বাথরুমের প্যানে খালি করে ফ্ল্যাশ টেনে দিয়েছি। ধোয়াধুয়ির কাজ শেষ হলে ডাক্তার ঘোষকে ফোন করব, ওকে আসতে বলবো। তারপর ডাকবো পাশের বাড়ির রজনী মল্লিককে। তিনি আসার আগে ফোন করব ব্যারাকপুরে রঞ্জনের দিদিকে। তবে আর একটু অপেক্ষা করতে হবে। এই ফাঁকে দরজা টেনে দিয়ে আর একবার ছাদে ঘুরে এলে কীরকম হয়? না থাক, কাজগুলো ঠান্ডা মাথায় আগে শেষ করি। রাতে খাওয়ার পর আমি ছাদে গিয়ে হাঁটি। রোজ নয়, মাঝে মাঝে হাঁটি, যেদিন শরীরটা আনচান করে সেদিন। অনেক সময় শরীর নয়, মনের জন্য ছাদে হাঁটি। মনটা হয়তো কোনো কারণে বিক্ষিপ্ত, একটু খোলা আকাশের তলায় রইলাম। অবশ্য খুব শীত বা বৃষ্টিতে এটা সম্ভব হয় না। আমাদের পাশের বাড়িতে থাকেন রজনী মল্লিক, বুড়ো মানুষ। উনিও রাতে খাওয়ার পর ছাদে ওঠেন। আমার সঙ্গে একটা দুটো কথা হয়, একেবারে সাধারণ কথা। উনি আমাকে ঠাট্টা করে বৌমা ডাকেন। বুড়ো মানুষ, বেশ লাগে শুনতে। কি বৌমা, আজ রান্না কি হয়েছিল? বেশি কিছু নয় মেসোমশাই, খুব সামান্য। সামান্যটাই শুনি। ওই যে ডাল, তরকারি আর পায়েস, মাছের একটা ঝোল। ভেরি গুড।
তা আমাদের রঞ্জনবাবু রাতে ভাত খান না রুটি? ভাত। দুবেলা ভাত না হলে ও চলে না মেসোমশাই। বাহ, তোমার কর্তাটি তো তাহলে দেখছি একেবারে মাছে ভাতে বাঙালি হে। রঞ্জন রাতে আমার ছাদে ওঠা পছন্দ করে না, আবার স্বাস্থ্যের কারণে বারণও করতে পারে না। সে অবশ্য নিজে কখনো ছাদে ওঠে না, খাওয়া হলেই দুম করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আমি ফিরে এসে দেখি কোনোদিন বই পড়ছে, কোনোদিন ঘুমের ভান করে মটকা সেরে পড়ে আছে। আলো নেভাতেই ঝাঁপিয়ে পড়ে। আজও আমি ছাদে ছিলাম, অন্য দিনের থেকে বেশি সময় ছিলাম, কিন্তু রজনীবাবুকে দেখলাম না। মনটা খচখচ করছিল, আর রজনীবাবুর সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি ছিল। যদি প্রশ্ন ওঠে পুলিশকে বলতে পারবেন ঘটনার সময় আমি ওর সঙ্গে ছাদে গল্প করছিলাম। গল্পের বিষয় ছিল পার্শে মাছের ঝোল। এখন কি একবার ট্রাই নেব? কোনো কারণে হয়তো ভদ্রলোক আজ দেরি করে ডিনার করেছেন। এবার গেলে দেখা হয়ে যাবে। আমি ঘরের আলো নেভানোর আগে আবার গিয়ে রঞ্জনের বুকের উপরে আলতো করে হাত রাখলাম। না, ধূপবুকুনি নেই। আলো নিভিয়ে পায়ের কাছে ভাঁজ করে রাখা চাদরটা গায়ে দিয়ে দিলাম। এই হলো গল্পের শেষ দিয়ে শুরু, রঞ্জনের মৃত্যু দিয়ে। সত্যি কথা বলতে কি, এতে কিন্তু গল্পের প্রতি সুবিচার হলো না। সবাই ভাববে এটা একটা খুনের গল্প। না, একটা নয়, দুটো খুনের গল্প। তবে প্রথম খুন অর্থাৎ সৎ মাকে শক দিয়ে মারার কথাটা গল্পে পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে। যদি পাওয়া যায় তাতেও কি গল্পের মূল বিষয়টা ঠিক থাকবে? থাকবে না, কারণ গল্পেতে দুটো নয়, তিনটে খুন রয়েছে।